স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। 1990 ক্যাফে বিবর্ণ সন্ধ্যায় নামটা অদ্ভুত। সুন্দর সাবলীল রোম্যান্টিক ভাইবের ক্যাফেটার নাম বিবর্ণ সন্ধ্যায় কেন রাখছে? ক্যাফেটার মালিকের হৃদয় কি বিবর্ণ রঙের নাকি? নেহা, মলিনতায় ঘেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ধানমন্ডির আবাসিক এলাকাটা আজ বিবর্ণ রূপ ধারণ করেছে। অতিরিক্ত গরমের উত্তাপে মনুষ্যজাতির রূপ নিষ্প্রভ। গোধূলি লগ্নের শেষ মুহূর্তে এক প্রকার কোমট ভাব। পিপাসায় কাতর নেহারিকা নেহা একমাত্র মামাতো বোনকে ধরে বেঁধে ক্যাফেটেরিয়াতে নিয়ে এসেছে। ক্যাফেটার নস্টালজিক নামটা দেখা মাত্র উপরোক্ত বাণী ছুড়ে নেহার উদ্দেশ্যে। মামাতো বোন সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একমাত্র সাথী সন্ধ্যা তারা মির্জার কথা শ্রবণ করে বেজায় বিরক্ত। কপালে বিন্দু বিন্দু ঘাম টিস্যুর সাহায্যে মুছে এক প্রকার বিরক্ত মাখা গলায় জবাব দেয়, আমি কিভাবে জানবো সন্ধ্যা? আজই তো প্রথম দিন ভার্সিটি লাইফের, তন্মধ্যে ধানমন্ডিতে ততটা আসা যাওয়া ছিল না আমার। এখন এই অদ্ভুত ক্যাফের নামের রহস্য কিভাবে উন্মোচন করব বল? তার থেকে ভালো বুদ্ধি দিই তোকে। একটা কাজ কর, ক্যাফের মালিককে বিবাহ করে নে, তারপর প্রাণের স্বামীর কাছ থেকে ইজিলি জেনে যাবি এই অদ্ভুত নাম দেওয়ার আসল কারণটা কি। নেহার কথাটা মাটিতে পড়ার আগ মুহূর্তে ধপাস শব্দে পিক ডেকে বসে। জোরালো কিল পড়েছে নেহার পিঠের মাঝ বরাবর, ঠিক চৈত্র মাসের তাল পড়ার মতো। নাক মুখ কুচকে যন্ত্রণাটুকু গিলে নেহা ব্যথাযুক্ত আদলে বলে ওঠে, সুন্দর বাচ্চা, পিঠ বেঁকে গেল আমার। তোর এটা হাত না কি হাতুড়ি? উফ, সেই লেগেছে। মারলি কেন ডাইনি? ক্যাফেটার নাম দেখেছিস? আগে বল, এত জোরে আঘাত কেন করলি? প্রথম প্রশ্নের উত্তর দে। দেখেছি। জোরে জোরে বল ঠিক কি লেখা আছে? নেহা বিরক্ত হয়ে ক্যাফের নাম বলতে থাকে, 19 ক্যাফে বিবর্ণ সন্ধ্যা। গেট দ্য পয়েন্ট। 19 ক্যাফে নিশ্চয়ই ক্যাফের বর্তমান সময়ে তৈরি নয়, 90 দশকের একটা ভাইব আছে। ক্যাফেটার নাম, ডেকোরেশন দেখলেই যে কেউ বুঝে যাবে ক্যাফের মালিক ঠিক 90 দশকের। যদি কাটাছেঁড়া করেও ক্যাফের মালিকের বয়স গণনা করি, বর্তমানে 2025 সালে তার বয়স দাঁড়াবে 40-এর কোঠায় বা 30-এর উপরে। আমার এবং তোর বাপের বয়সী। এবার আমার প্রশ্নের উত্তরতে, আমার মতো অষ্টাদশী কন্যার জন্য এই বুড়ো স্বামীর ম্যাচ কিভাবে করলি? নেহা সন্ধ্যার খুঁড়িয়ে পেঁচিয়ে কথায় চোখগুলো গোলাকৃতি করে ফেলে। জাস্ট মুখের কথা বলে ফেলেছে, অথচ মেয়েটা লম্বা কাহিনী বানিয়ে ফেলেছে। সন্ধ্যার সিরিয়াস মুখাবয়ব দেখে নেহা মজার মোড়ে বলে, পুরুষ মানুষ বুড়ো আর জোয়ান ম্যাটার করে না সন্ধ্যা, বিবাহযোগ্য হলেই হয়। তাছাড়া এতটা রিয়াক্ট করার কি আছে? এমনও তো হতে পারে তোর বর আধবুড়ো বয়সী টাইপের। তখন আধবুড়ো বর হবে দেখে কি সংসার করবি না? তীক্ষ্ণ দৃষ্টিতে নেহার কথাগুলো কোনো মতে হজম করে সন্ধ্যা। লাইফ পার্টনার নিয়ে সন্ধ্যার দারুণ ফ্যান্টাসি, তার মধ্যে বুড়ো বরের কোনো এন্ট্রি নেই। নেহার ফানমোড় দেখে সন্ধ্যা অতি শান্ত মোড়ে জবাব দেয়, দরকার পড়লে আজীবন কুমারী থাকবো, তবুও বুড়ো স্বামীর ভাত খাবো না, বুঝলি? এবার অনুগ্রহ করে ক্যাফের ভিতরে ঢুকি, ভীষণ খারাপ লাগছে। নেহা হয়তো কথা বাড়ায় না, দুজনে ঢুকে পড়ে ক্যাফের মধ্যে। ক্যাফের নামের মতোই ঠিক 90 দশকের মতো ভেতরে সাজসজ্জা। সাবলীল রুচিশীল মালিকের দ্বারাই সম্ভব অতি সাধারণ জিনিসটা অসাধারণ শব্দের কাতারে ফেলতে। সন্ধ্যা এবং নেহা ভেতরে ঢুকে অবলোকন করলে বুঝতে পারে ক্যাফেটাতে তারা দুজন কাস্টমার ছাড়া আর কেউ নেই। মাঝারি আকারের ক্যাফের ঠিক প্রথম সারির কর্নারের চেয়ারে বসে পড়ে দুজন। কয়েক সেকেন্ড পর তাদের সামনে একটা অল্প বয়সী ছেলের আগমন ঘটে। দুজনে প্রথমত পানি চেয়ে বসে। গলাটা অতিরিক্ত মাত্রায় শুকিয়ে গেছে, পানির প্রয়োজন ভীষণ। ওয়েটার পানি সার্ভ করা মাত্র দুজনেই হামলে পড়ে। সন্ধ্যা পরপর 2 গ্লাস পানি শেষ করে তৃপ্তি সহকারে হেসে বলে ওঠে, আহা, এইবার শান্তি পাইলাম। নেহা মুচকি হেসে 2 কাপ কফির সাথে স্যান্ডউইচ অর্ডার করে দেয়। ছেলেটা চলে যেতেই নেহা শরীর ছেড়ে দেয় চেয়ারে। সন্ধ্যা নেহা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
আজই প্রথম ক্লাস করেছে। তার মধ্যে অতিরিক্ত গরমে ক্যাফেতে আসার সিদ্ধান্ত নেয়। উজ্জ্বল হলদাভা বর্ণের সৌন্দর্য সন্ধ্যার গোল গোল চোখে হাই পাওয়ারের চশমা ঝুলানো। অল্প বয়স থেকে চোখের সমস্যা বিধায় অল টাইম চশমা পরে থাকে। সন্ধ্যার লাইফে সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে চশমার স্থান। কালো রঙের থ্রি পিস পরিহিত সন্ধ্যা নাকের ডগায় নেমে আসা চশমা শাহাদাত আঙুলের সাহায্যে ওপরে তুলে সম্পূর্ণ ক্যাফের সৌন্দর্য চোখ দিয়ে দেখতে থাকে। আকস্মিক সন্ধ্যার চোখ এক জায়গায় আটকা পড়ে যায়। সার্ভিস কাউন্টারের টপ কাচের ওপর স্কুল ড্রেস পরিহিত অল্প বয়সী ছোট্ট বাচ্চা গোমরা মুখে বসে আছে। গম্ভীর ভাব স্পষ্ট দৃশ্যমান। বাচ্চাটার দুই হাতের মধ্যে কিউট তীক্ষ্ণ দৃষ্টিতে কিউব মিলাতে মগ্ন। বয়স্ক পুরুষদের মতো চেহারার কাঠামো গঠন করে সমস্ত ধ্যানজ্ঞান কিউব মিলাতে লাগিয়েছে। সন্ধ্যা আগ্রহ নেত্রে তাকিয়ে দেখতে থাকে। এই রং বেরঙের কিউব আজ পর্যন্ত মেলাতে পারেনি সন্ধ্যা। যতবার চেষ্টা করেছে ততবার মাথায় যন্ত্রণার সৃষ্টি হয়েছে। ফলস্বরূপ আগ বাড়িয়ে মস্তিষ্কের যন্ত্রণা সৃষ্টিকারী বস্তুটি ধরার ব্যর্থ চেষ্টা করেনি। বাট এই মুহূর্তে 5 থেকে 6 বছর বয়সী ছেলেটার হাতের কামাল এমনকি নীরের চাহনি দেখে খুবই আগ্রহ পাচ্ছে। ঘড়ি ধরা মিনিট 5 মধ্যে ছেলেটা প্রতিটি সাইড একই রঙে সজ্জিত করে ফেলে। কিউব মেলাতে থাকা ছেলেটা মেলানোর পর শান্ত থাকলেও সন্ধ্যা থাকতে পারে না। অতিমাত্রায় চঞ্চল স্বভাবের সন্ধ্যা এক প্রকার হাতে তালি দিয়ে ইয়ে বলে লাফিয়ে ওঠে। পাশেই নেহা ক্লান্ত চোখ বন্ধ করে ঝিম ধরে শুয়েছিল। সন্ধ্যার লাফানো এবং চিৎকারে ধরফর করে লাফিয়ে ওঠে। বুকে হাত দিয়ে জোরালো শ্বাস নিচ্ছে নেহা। তবে বাচ্চাটি ছিল অতিমাত্রায় শান্ত, ঠিক শীতল বাতাসের ন্যায়। সন্ধ্যার চিৎকারে কেমন অসন্তোষ নজরে এক পলক তাকিয়ে পুনরায় দৃষ্টি সরিয়ে নেয়। হাতের মধ্যে থাকা কিউব পুনরায় ঘোরাতে ফেরাতে থাকে। ছোট ছোট বিষয়ে অতিরিক্ত আগ্রহ কাজ করায় সন্ধ্যার। বাচ্চাটার কাছ থেকে কিউব মেলানো শেখার জন্য হ্যান্ডব্যাগ চেয়ারে রেখে ছেলেটার সামনে যেয়ে দাঁড়ায়। উৎসুক গলায় বলে ওঠে, বাহ বাহ, তুমি তো দেখছি একটা জিনিয়াস বাচ্চা। কত সহজে এই কাজটা সম্পূর্ণ করে ফেললে, অথচ আমি এত বড় হয়েও আজ পর্যন্ত এই রং বেরঙের কিউব মেলাতে সক্ষম হইনি। তুমি কি আমাকে শেখাবে জিনিয়াস বাচ্চা? দূর থেকে নেহা বসে বসে দেখছে সন্ধ্যার কর্মকাণ্ড। সন্ধ্যার হাবভাব সম্পর্কে পরিচিত বিধায় শুধু শুধু আগ বাড়িয়ে সন্ধ্যার পিছু ধরেননি। সন্ধ্যা কেমন স্বভাবের জানা বিধায় পুনরায় একটু শান্তির আশায় চোখ বন্ধ করে। সন্ধ্যা আগ্রহ ভরা দৃষ্টিতে পা ঝুলিয়ে বসে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। তবে বাচ্চা ছেলেটি সম্পূর্ণরূপে সন্ধ্যাকে অ্যাভয়েড করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ছটফটে সন্ধ্যা বাচ্চা ছেলেটার নীরবতার আসল কারণ ধরতে না পেরে বাচ্চা ছেলেটার দুই গাল হালকা একটু টেনে আহ্লাদিত গলায় অনুরোধ করে, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে একটু শিখিয়ে দাও, আমি ভীষণ আগ্রহী। Stop! I don't like that. গম্ভীর গলায় ছুঁড়ে মারা বাক্যে থেমে যায় সন্ধ্যার হাত। চোখ বড় বড় করে বাচ্চা ছেলেটার রাগত মুখের দিকে তাকিয়ে আছে সন্ধ্যা। অল্প বয়সী বাচ্চা ছেলেটার মুখের ভাষা অতিমাত্রায় কাঠখোট্টা টাইপের। রসকসহীন আদল বড় ভাবালো সন্ধ্যাকে। একটা বাচ্চা এরকম কথাবার্তা কিভাবে বলে? তবুও শহরের বাচ্চা ছেলেটার হাবভাব সাহেবদের মতো দেখে সন্ধ্যা হাত নামিয়ে নেয়। উৎসাহ ভাব কিছুটা কমিয়ে রয়ে শয়ে অনুরোধ করে, ঠিক আছে ছোট সাহেব, আপনার শরীরে আমি আর হাত দেব না। তবে যদি একটু দয়া মায়া করে কিউব মেলায় কীভাবে শেখাতেন তাহলে খুব উপকৃত হতাম। Sorry, I can't help you. মুখের ফোকর না গলায় সন্ধ্যার কিছুটা লজ্জা লাগে। আশেপাশে চোরা দৃষ্টিতে তাকে সন্ধ্যা পর করে কেউ আছে কিনা। বরাবর শূন্য ক্যাফে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে সন্ধ্যা। সম্মুখে নিচের মতো কিউব নিয়ে মেতে থাকা অ্যাটিটিউড বাচ্চা ছেলেটার মুখ দেখে বিড়বিড় করে বলে ওঠে, সাহেবদের বংশধর ভুল করে বাংলাদেশে ল্যান্ড করেছে। কথাটা বলে সন্ধ্যা চলে যায় নির্ধারিত জায়গায়। ভীষণ মন খারাপ আহারা দেয় অন্তরে। তন্মধ্যে কানে ভেসে আসে নেহার ঠাট্টা গলার স্বর, কিরে, ভাব জমাতে পারিস নি? মুখ চোছার মতো করে রেখেছিস কেন? সন্ধ্যা অসন্তুষ্ট গলায় বিরক্তি মিশিয়ে বলে, বাচ্চা ছেলেটার অ্যাটিটিউড দেখেছিস? মনে হচ্ছে কোনো সাহেবের বংশধর। আরে বাবা, একটু শিখতেই তো গেছি, মুখের উপর বলে দিল পারবে না সাহায্য করতে। ইস রে, বড়ই আফসোস হচ্ছে। শহরের বাচ্চাদের বাপ মা ভালো শিক্ষা দিতে পারেনি। এই পুত্র যদি আমার হতো, চড়িয়ে চড়িয়ে সাইজ করে ছাড়তাম।
বড়দের সাথে কথা বলতে হয় কিভাবে একদিনই শিখিয়ে যেত। নেহা মিটমিট করে হাসছে। সন্ধ্যার একটা দারুণ স্বভাব আছে। ছোট বাচ্চা দেখলে ভাব জমাতে চায়, যতক্ষণ না ভাব জমে ততক্ষণ পিছিয়ে পড়ে থাকে। নেহার জানা আছে এই মুহূর্তে সন্ধ্যা বাচ্চা ছেলেটাকে নিয়ে কিছুক্ষণ রাগ ছাড়বে, তবে কিছুক্ষণ পর পুনরায় বাচ্চা ছেলেটার সাথে ভাব জমানোর মিশনে লেগে পড়বে। হলো ঠিক তাই। কিছুক্ষণ বিড়বিড় করে সন্ধ্যা পুনরায় বাচ্চা ছেলেটার কাছে এগিয়ে যায়। তন্মধ্যে ঘটে বসে ভয়ানক কাণ্ড। অল্প বয়সী ওয়েটার ছেলেটা দুটো কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে। এর মধ্যে বাচ্চা ছেলেটা লাফ দিয়ে নেমে পড়ে। বেখেয়ালি ঘটনায় ওয়েটারের হাত থেকে দুটো গরম কফি পড়ে যায়। সন্ধ্যা আঁতকে ওঠে, দ্রুত বাচ্চা ছেলেটাকে বুকের মাঝে চেপে ধরে। দুর্ভাগ্যজনকভাবে গরম কফির অনেকটা অংশ সন্ধ্যার ডান হাতের কবজিতে লাগে এবং বুকের মাঝে বন্দি করে রাখা ছেলেটার বাম পায়ের ওপর স্বল্প পরিমাণ কফি পড়ে যায়। সন্ধ্যা দাঁতমুখ খিচে ব্যথা গিলে ফেললেও বাচ্চা ছেলেটা আব্বু বলে চিৎকার দিয়ে ওঠে। মুহূর্তের মধ্যে নেহা এবং ওয়েটার বয় ঘাবড়ে যায়, ছুটে আসে ঘটনাস্থলে। মাগরিবের আজানে ধানমন্ডি আবাসিক এলাকা মুখরিত। দল বেঁধে পুরুষ মহিলা নামাজ আদায়ের জন্য ছুটছে নিজস্ব গন্তব্যে। অতিরিক্ত অসহনীয় গরমের এই বিবর্ণ সন্ধ্যায় 1990 ক্যাফের বিবর্ণ সন্ধ্যা ক্যাফের মধ্যে মলিন নিষ্প্রভ এক ঘটনার বিরল দৃশ্য ফুটে উঠেছে। চেয়ারে বসে রয়েছে সন্ধ্যা। সন্ধ্যার বুকে কিছুক্ষণ আগের শান্ত বাচ্চা ছেলেটা গুমড়ে গুমড়ে কাঁদছে। ওয়েটার বয়কে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত পায়ে হাত দিতে দিচ্ছে না। সন্ধ্যা বেকায়দায় পড়েছে। এদিকে নিচের হাতের অবস্থা কাহিল। নেহা পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা করছে। বাচ্চা ছেলেটা এখনও আব্বু আব্বু বলে কেঁদেই যাচ্ছে। প্রচণ্ড মাত্রায় ভয় পেয়েছে বাচ্চাটি। সন্ধ্যা ভালোই বুঝতে পারে নিজের ব্যথা ভুলে সন্ধ্যা বাচ্চা ছেলেটার মাথায় চুমু দিয়ে আদর মিশিয়ে বলে ওঠে, ব্যথা সেরে যাবে আপু, আমাকে একটু দেখতে দাও, অন্য কাউকে ধরতে দেবো না, প্রমিস। শুধু আমাকে দেখতে দাও, ওষুধ না লাগালে আরও বেশি যন্ত্রণা করবে। আমার কথাটি একটু শোনো আব্বু। ওয়েটার বয় এমনকি নেহা হতভম্ব দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার মুখে বের হওয়া আব্বু ডাক এমনকি বিচলিত বাণী শ্রবণ করে মনে হচ্ছে সন্ধ্যাই বাচ্চা ছেলেটার মা। হতভম্ব পরিস্থিতির মধ্যে বাচ্চা ছেলেটা একটু শান্ত হয়। সন্ধ্যার আদর মিশিয়ে কথা বলে কিছুটা শান্ত হলে সন্ধ্যা স্বস্তির শ্বাস ছাড়ে। সন্ধ্যা ওয়েটার বয়কে তাড়া দিয়ে বলে ওঠে, ছোট ভাইয়া, আশেপাশে যদি ডাক্তার পান তাহলে দ্রুত এখানে নিয়ে আসুন। আর হ্যাঁ, অবশ্যই বলবেন পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা করতে হবে। ওয়েটার বয় দ্রুত মাথা ঝাঁকিয়ে দৌড় মারে। সন্ধ্যা বাচ্চা ছেলেটাকে ধরে চেয়ারে বসায়, নিজে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পুরা জায়গায় প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এদিকে নেহা পুরাই বাকরুদ্ধ। মির্জাবাড়ির একমাত্র কন্যা সন্ধ্যা তারা মির্জা, সুনামধন্য এসহাক মির্জার একমাত্র আদরের কন্যা। আরামায়েশ অতিরিক্ত আদরে বড় হওয়া সন্ধ্যা তারা মির্জা ননির পুতুল বলে পরিচিত সকলের নিকট। অথচ আজকের রূপটা পুরাই ভিন্ন। বাচ্চা ছেলেটার আঘাতের থেকেও সন্ধ্যার আঘাত মারাত্মক। সন্ধ্যা নিজের আঘাত ভুলে অপরিচিত একটা বাচ্চার ব্যথায় ব্যথিত হচ্ছে। এই ঘটনা মির্জাবাড়ির মধ্যে ঘটলে এতক্ষণে বড় বড় ডাক্তার হাজির হতো মির্জাবাড়িতে। শোক ছায়া নেমে যেত আদরের কন্যার কষ্টে। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নেহা নীরবে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করে। মিনিট পাঁচেকের মধ্যে একজন ডক্টর নিয়ে ওয়েটার বয় হাজির হয়। সন্ধ্যা উঠে দাঁড়ায়। অপরিচিত বাচ্চা ছেলেটাকে পুনরায় বুকে ছড়িয়ে ধরে ডাক্তারকে চিকিৎসা করার সুযোগ করে দেয়। যতক্ষণ ডাক্তার চিকিৎসা করেছিল ঠিক ততক্ষণ সন্ধ্যা কথার তালে বাচ্চা ছেলেটাকে ব্যস্ত রেখেছে। এখনও কেমন থরথর করে কাঁপছে ছেলেটা। চিকিৎসা সমাপ্ত হতেই নেহার মাধ্যমে ডক্টর সন্ধ্যার হাতের চিকিৎসা করে। কিছু ঔষধ এবং বার্ন ক্রিম দিয়ে ডক্টর প্রস্থান করে সেখান থেকে। এদিকে সন্ধ্যার আদর মেশানো স্নেহের পরশে কান্না করতে করতে বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়ে সন্ধ্যার বুকে। তার মধ্যে বিচলিত গলায় ক্যাফেতে ঢুকতে ঢুকতে কেউ চিৎকার দিয়ে ডেকে ওঠে, বর্ণ, আব্বু আমার কলিজা, তুই ফর্মাল ড্রেস কোডে ছুটে আসা অপরিচিত পুরুষের বিচলিত আদল দেখে সন্ধ্যা নেহা বুঝতে পারে বর্ণ নামের অপরিচিত বাচ্চা ছেলেটার বাবা এই ভদ্রলোক। তবে ঘুমন্ত বর্ণের জন্য সন্ধ্যা নিজের ঠোঁটের উপর হাত রেখে হুঁশিয়ারি নেত্রে আগত পুরুষটির কথায় বাধা প্রদান করে। অস্থির ভঙ্গিতে তখনই চুপ হয়ে যায় চশমা পরিহিত পুরুষটি।
সন্ধ্যার বুকে ঘুমন্ত বর্ণের দিকে তাকিয়ে আঘাতপ্রাপ্ত পা জোড়া দেখতে থাকে। আঘাতের পরিমাণ স্বল্প দেখে স্বস্তির শ্বাস ছাড়তে তার মধ্যে চাপা স্বরে ধমকে ঝাড়ি মেরে সন্ধ্যা বলে ওঠে, কেমন বাবা আপনি? একাকী ছেলেকে একটা ক্যাফেতে কিভাবে ছাড়তে পারেন? বাচ্চা ছেলেটা আদৌ কি একাকী চলাফেরা শিখেছে? অদ্ভুত দায়িত্ব জ্ঞানহীন বাবা তো আপনি। নিজের সন্তানের যত্ন নিন, এভাবে আর কখনো যেন একাকী ছাড়তে না দেখি। হা করে তাকিয়ে কি দেখছেন? ছেলেটাকে ধরুন, ঘুমিয়ে পড়েছে। আহাম্মক দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে বরুণ সরকার। সন্ধ্যার রাগত গলায় সমস্ত চাপা ঝাড়িগুলো চুপ করিয়ে দেয়। বরুণ নির্লিপ্ততাভাবে বর্ণকে সন্ধ্যার কোল থেকে নিতে যায়, তবে আকস্মিক বাধায় হাত আটকা পড়ে। বর্ণ সন্ধ্যার গলায় পড়ে থাকা সোনার লকেট শক্ত মুঠোয় বন্দি করে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা বরুণ একটু আনইজি ফিল করে, দুজনে চেষ্টা করে ছাড়াতে, তবে ব্যর্থ হয়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে সন্ধ্যা লকেট খুলে ফেলে। বরুণ বর্ণকে বুকে জড়িয়ে লকেট টানা হেঁচড়া করতে আরম্ভ করে। বর্ণ খুব শক্তভাবেই ধরে রেখেছে, যেন মহামূল্যবান কোনো রত্ন। এইভাবে টানা হেঁচড়া করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ফলস্বরূপ সন্ধ্যা ধীর গলায় বলে, আপাতত লকেটের প্রয়োজন নেই, আপনি অন্য কোনো এক সময় ফেরত দিয়ে দিবেন। আর হ্যাঁ, আর এই রকম ভুল করবেন না। ছেলেটা বারবার আব্বু আব্বু বলে কান্না করছিল, অথচ আপনি ওর কাছে ছিলেন না। বিষয়টা মোটেও ভালো না। এরপর থেকে সাবধানে থাকবেন। আপনার নাম্বার দিন তো। বরুণ প্রতিনিয়ত মেয়েটার কথায় অবাক হচ্ছে। তার মধ্যে ইজিলি একটা পুরুষের নাম্বার চাওয়ায় চোখের আকৃতি বড় আকার ধারণ করেছে। সন্ধ্যার রেগে যায় বরুণের হাব ভাব দেখে। সময় কম, বাড়িতে ফিরতে হবে, নয়তো কপালে দুর্ভোগ আছে। এক প্রকার তারা দিয়ে সন্ধ্যা বলে ওঠে, কি হলো? হা করে তাকিয়ে কেন আছেন? নাম্বারটা দিন। আরে বাবা, লকেটটা ফেরত নিতে হলে তো যোগাযোগ করতে হবে। বরুণ নিজের আশ্চর্যজনক ভাব দূরীভূত করে নিজের বিজনেস কার্ড সন্ধ্যার হাতে তুলে দেয়। সন্ধ্যা কার্ড নিয়ে নেহার হাত ধরে হ্যান্ডব্যাগ কাঁধে ঝুলিয়ে ওয়েটার বয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, দুঃখিত ছোট ভাইয়া, আপনার কফির দাম দিতে একটু ইচ্ছে নেই আমার। যদি কফিটা আমার পেটে পড়তো তাহলে যথাযথ সঠিক পাওনা সমেত টিপস দিয়ে যেতাম। সন্ধ্যা নেহা হনহন করে চলে যায়। বরুণ হতভম্ব দৃষ্টিতে মেইন গেটে রাখে। কয়েক মিনিটের মধ্যেই সব কিছু কেমন এলোমেলো লাগছে। অপরিচিত মেয়েটার করা গলায় কথাগুলো হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে বরুণ সরকারের। যেখানে অফিসের সকলে তাকে ভয় চলে, সেখানে কিনা একটা 2 আঙ্গুলের মেয়ে তাকে ঝেড়ে চলে গেল। এইদিকে পাশে দাঁড়ানো ওয়েটার বয় রূপী রাইহান ছেলেটা আশ্চর্য গলায় বরুণকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপামনি, আপনাকে বর্ণের বাবা কেন বললো বরুণ ভাইয়া? আপনি তো বর্ণের চাচা হন। থরথর করে কাঁপছে আরব। ভয়ঙ্কর ভয় কাবু। অফিস কক্ষের অবস্থা বড় দুর্বিষহ। টেবিল থেকে শুরু করে সকল কিছু ভাঙাচোরা। কিছুক্ষণ আগে বস নামক নিভৃত সরকার প্রহরের ভয়ঙ্কর তাণ্ডবলীলা সংঘটিত হয়েছে। সিসিটিভিতে ধারণকৃত ভিডিও দেখা মাত্র অ্যাকশন শুরু হবেই বা না কেন। একমাত্র পুত্র সুবর্ণ সরকার স্নিগ্ধের মর্মান্তিক ভয়ানক দুর্ঘটনার ভিডিও ওয়াল মনিটরে দেখা মাত্র থমকে গিয়েছিল আরাফ সহ প্রহর। নিজ সন্তানকে চোখে চোখে রাখার জন্য অফিস কক্ষের মধ্যে মনিটর সেট আপ করে রেখেছে, সর্বক্ষণ যাতে নজরে নজরে রাখতে পারে। তার মধ্যে ধোয়া ওঠা গরম কফি পড়ে যাওয়া দেখে আরাফ সহ প্রহর আটকে ওঠে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে অপরিচিত মেয়েটার জন্য আজ বসের একমাত্র প্রাণভ্রমরা সহি সালামতে অপরিচিত স্বল্পবয়সী মেয়েটা সত্যিই প্রশংসার যোগ্য। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত মেয়েটার সকল কার্যক্রম বসের সাথে গভীর নজরে পর্যবেক্ষণ করেছে আরব। সুবর্ণের ঘুমন্ত মুখটা দেখার পরপর আকস্মিক নিজের মধ্যকার ক্রোধ জড়বস্তুর উপর ঢালে প্রহর। অতিরিক্ত রাগের তরুণ ফসফস শব্দ তুলে শ্বাস ছাড়ছে বস নামক নিভৃত সরকার প্রহর। আরব শুকনো ঢোক গিলে গলা ভেজাতে চেষ্টা করার মতো অত্যন্ত কর্কশ গলার আদেশ ভেসে আসে, গাড়ি বের করো আরাফ, বের হব। আরাফের প্রতি উত্তরের অপেক্ষা না করে চেয়ারে মেলে রাখা স্যুট হাতে তুলে নিয়ে গমগমে পায়ে প্রস্থান করে প্রহর। আরাফ দ্রুত বসের পিছু ধরে 4র্থ ফ্লোর থেকে লিফট নিয়ে নেমে আসে প্রহর। পেছনে থাকা আরাফ প্রহরের স্বাদ নিলেও পায়ের কদম মেলাতে হিমশিম খাচ্ছে। রোজকার নেয় আরাফকে ড্রাইভিং সিটে বসার সুযোগ দেয়নি প্রহর, নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। প্রহরের ভাব গতি দেখে আরাফ যা বোঝার বুঝে যায়। আজ পুনরায় মৃত্যুর সাথে দেখা সাক্ষাৎ করতে হবে আরাফকে।
বেচারা আরাফ বসের সহচরে হওয়ার দরুন দুঃখী ফেস বানিয়ে প্রহরের পাশের সিটে নিজের জন্য জায়গা করে নেয়। দ্রুত সিট বেল্ট লাগিয়ে শক্তভাবে বসে থাকে। সৃষ্টিকর্তার নাম জপতে থাকে মনে মনে। ঢাকার ব্যস্ত সড়কে ধুমসে চলছে কালো রঙের গাড়ি। রাস্তার আশপাশের প্রতিটি মানুষ হতভম্ব, দৃষ্টি নিবন্ধ করে দেখছে। মনে মনে দোয়া দুরুদ পড়ছে ড্রাইভার যেন সহি সালামতে থাকে। এদিকে আরাফের অবস্থা নাজেহাল। বস নামক প্রহর মৃত্যু নিয়ে খেলছে। হাই স্পিডে চলছে গাড়ি, একটু এদিক থেকে সেই দিকে হলেই মৃত্যু নিশ্চিত। অফিস থেকে বাড়ির দূরত্ব আধ ঘন্টা। তার মধ্যে প্রহর 15 মিনিটের মধ্যে উপস্থিত হয় সরকার বাড়ির সামনে। প্রহরের গাড়ি দেখা মাত্রই দারোয়ান গেট খুলে দেয়। প্রহর কোনো মতে গাড়ি পার্ক করে সহসা নেমে পড়ে গাড়ি থেকে। হাতের মুঠোয় বন্দি স্যুট বাম হাতের পর রেখে ডান হাত পকেটে ঢোকায়। ব্যবহৃত শুভ্ররঙা রুমাল বের করে বাম হাতের তালু পেঁচাতে পেঁচাতে বাড়ির মধ্যে প্রবেশ করে। রাগের বশে ভাঙচুর করার মধ্যে বাম হাত জখম হয়। রক্তের দাগ স্পষ্ট দৃশ্যমান। প্রহর হাত পেঁচিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় বরাদ্দকৃত পার্সোনাল মাস্টার বেডরুমের মধ্যে। বেডরুমে ঢুকে তৎক্ষণাৎ হাতের মধ্যে ধরে রাখা স্যুট ছুঁড়ে মারে সোফার উপর। গলার নিকটস্থ শার্টের বোতাম উন্মুক্ত করে শার্টের হাতা ফোল্ড করে বেডে ঘুমন্ত ছেলের পা সংলগ্ন ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। পোড়া জায়গাটা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করার মধ্য দৃঢ় কণ্ঠে প্রশ্ন করে, ডক্টর কি বলেছে? ইজ দ্যাট এ বিগ প্রবলেম? সোফার উপর নির্লিপ্ততাভাবে বসেছিল বরুণ। বড় ভাই রূপী বড় চাচার একমাত্র পুত্র নিভৃত সরকার প্রহরের প্রশ্ন শোনা মাত্র শান্ত গলায় চিন্তামুক্ত থাকার জন্য বলে, বড় কোনো সমস্যা হয়নি ভাই, বর্ণ ঠিক এবং সুস্থ আছে, শুধুমাত্র একটু ভয় পেয়েছে, তাছাড়া একদম পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন। আমাদের সুবর্ণ সরকার, চিন্তার কোনো কারণ নেই, তুমি টেনশন ফ্রি থাকতে পারো। নিস্তেজ কক্ষের মধ্যে স্বস্তি ভরা শ্বাসের ক্ষীণ শব্দ ভেসে আসে। বরুণ অনুধাবন করতে পারে তার ভাই ঠিক কতটা চিন্তিত এবং ভয় ছিল। নিভৃত সরকার প্রহরের চেহারা দেখে যে কেউ খুব সহজে কাঠখোট্টা টাইপের প্রহরের দুর্বলতা ধরতে পারবে। একমাত্র পুত্র যে তার ভয়ঙ্কর দুর্বলতার কারণ। বরুণের ভাবনার মধ্যে প্রহর উঠে দাঁড়ায়। চিরাচরিত স্বভাবের ন্যায় গম্ভীর গলায় বলে, আমার ছেলেকে কষ্ট করে বাড়িতে নিয়ে আসার জন্য ধন্যবাদ, তবে তুই এখন যেতে পারিস। বরুণ আশাহত হলো। বর্ণের অসুস্থতার জন্য অনেকগুলো বছর পর এই বাড়িতে ঢোকার অনুমতি পেয়েছে। খুব খুশি হয়েছিল বরুণ। তবে এই মুহূর্তে বড় ভাইকে ঠিক আসল সত্ত্বে কথা বলতে দেখে করুণ গলায় অনুরোধ করে, আজকে থেকে যা ভাই, বর্ণকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দরজা খোলা আছে, ইউ ক্যান গো। হতাশ ভরা শ্বাস ছেড়ে বরুণ বেডের নিকটে আসে। ঘুমন্ত বর্ণের কপালে চুমু এঁকে ভারাক্রান্ত আদলে বের হয়ে যায় কক্ষ থেকে। সিঁড়ি বেয়ে নামার মধ্যে বরুণের চোখ ঝাপসা হয়ে আসে। পুরুষ মানুষদের কান্না করতে হয় না বিধায় দ্রুত বরুণ চোখের পানি মুছে ফেলে। ঠোঁট চোখা করে কয়েকবার শ্বাস ছেড়ে সদর দরজার নিকটে আসে মাত্র নজরে পড়ে মেইন ডোর সংলগ্ন দেয়াল ধরে বুকে হাত চেপে দ্রুত গতিতে শ্বাস নিচ্ছে আরাফ। আরাফের অবস্থা দেখে বরুণ যা বোঝার বুঝেছে। কিছুটা শব্দ তুলে হেসে ফেলে। আরাফের পিঠ চাপড়ে আফসোস গলায় শুধায়, তোমাকে দেখলে ভীষণ দুঃখ লাগে আরফ। ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে বড় বিপদে আছো। আরাফ বরুণের কথা কর্ণপাত করার সাথে সাথে কান্না করে ফেলে। বরুণ অবাক না হয়ে পুনরায় মুখ টিপে হেসে ওঠে। আরাফ বরুণের চাপা হাসি দেখে বিষাদের গলায় বলে, হাসি তো পাবেই বরুণ ভাই, আপনার বড় ভাইয়ের কর্মকাণ্ড তো আর আপনার উপর অ্যাপ্লাই হয় না। সব ঝড়, সুনামি, টর্নেডো একমাত্র আমি নামক আরাফ মোহাম্মদের উপর দিয়ে যায়। এর জন্যই হাসি আসে না, কিন্তু আমার কষ্ট কেউ দেখে না। আজ তো জোর বাঁচা বেঁচে গেলাম। আধা ঘন্টার রাস্তা 15 মিনিটের মধ্যে এসেছি, বুঝতে পারছেন ঠিক কতটা বড় ভাড়া আমার উপর দিয়ে গিয়েছে। বরুণের এইবার ভীষণ দুঃখ লাগে। বেচারা আরাফ প্রতি পদে পদে বসের জন্য বিপদে পড়ে। দুর্বল হার্ট হয় বেচারা, মরতে মরতে বেঁচে যায়। নীলঙ্গর আজ ধূসর বর্ণ ধারণ করেছে। সম্পূর্ণ দিবস জুড়ে সূর্যের প্রখরতা বিরাজমান ছিল, অথচ বর্তমানে সূর্যের তেজস্ক্রিয়তা দূরীভূত হয়ে একগুচ্ছ মেঘাচ্ছন্ন ভাব জায়গা করে নিয়েছে। বিবর্ণ সন্ধ্যা নেমে রাতের আকাশ ধরেছে। বিষাদ চাপা অনল মিলেমিশে একাকার। কঠোরতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিভৃত সরকার প্রহরীর দৃষ্টি ধূসর বর্ণ অম্বরে। নীরব চাহনি, সতেজতার ভারী অভাব। নিষ্প্রাণ আদলে হরহামেশাই গাম্ভীর্যতার প্রতীকে ছাপ। রাতের অন্ধকারে শ্যামবর্ণের পুরুষটি
পুরনো স্মৃতির পাতা উল্টাতে মুশকুল। নিত্যদিন পুরনো ক্ষত তাজা করে না, কিন্তু মাঝে মধ্যে বিষাক্ত স্মৃতিতে নাড়া দিতে অবাধ্য হৃদয় ব্যাকুল হয়ে পড়ে। প্রহর সুদীর্ঘ ট্রেস সংলগ্ন রেলিংয়ে হাত রাখে, হালকা ঝুঁকে নিজ অবস্থান থেকে ভূমির দূরত্ব পরখ করে। দোতলা বিশিষ্ট রাজকীয় সরকার বাড়ির সবচেয়ে আভিজাত্য কক্ষের ড্রেসে প্রহরের অবস্থান। মাটির দূরত্ব অনেকটা। হুট করে কেউ পড়ে গেলে বা স্বেচ্ছায় লাফ দিলে আজীবন বেড রেস্টে থাকতে হবে। যদি সূক্ষ্ম ভুল ভ্রান্তি হয় তাহলে মৃত্যু নিশ্চিত। জীবন যুদ্ধে হেরে যাওয়া নিভৃত সরকার প্রহর ধ্যান ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। কর্কট চিত্ত বুঝি ভুলভাল চিন্তার কুণ্ডলিতে আটকা পড়ে আছে, সময় থামিয়ে তাকিয়ে আছে একইভাবে। আকস্মিক কর্কট চিত্ত সুরেলা কণ্ঠের হৃদয় বিগলিত ডাকে ধ্যান ফিরে পায়। সহসা পেছনে ফিরতেই নজরে বাঁধে নিভৃত সরকার প্রহরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আব্বু পায়ে ব্যথা করছে। কাম টু মি বর্ণ। বাবার শীতল কণ্ঠে বর্ণ ঘুমে ঢুলু ঢুলু পায়ে হেঁটে এসে দূরত্ব কমায়। হাফ হাতা গেঞ্জি এবং শর্ট প্যান্ট পরিহিত বর্ণ বাবার নিকটে আসে মাত্র 2 হাত মেলে দিয়ে ওপরে তাকায়। বাবার উদ্দেশ্যে ছোট্ট বর্ণকে কোলে নেওয়ার সূক্ষ্ম ইঙ্গিত। প্রহর হাত বাড়ায় না, উল্টো প্যান্টের পকেটে হাত রেখে চিরাচরিত গম্ভীর মুখে প্রশ্ন করে, স্কুল ছুটি হওয়ার পর তোমার কোথায় যাওয়ার কথা ছিল বর্ণ? আকস্মিক ছোট্ট বর্ণের ঘুম উধাও হয়ে যায়। অল্প বয়সী ম্যাচিউর স্বভাবের বর্ণ খুব সহজে অনুধাবন করতে পারে তার বাবা নামক শক্ত কঠিন স্বভাবের পুরুষটি বেচায় রেগে আছে। হওয়া স্বাভাবিক, এটাই হওয়ার কথা ছিল, কারণ আজ বর্ণ বাবার আদেশ অমান্য করেছে। স্কুল ছুটির পর ড্রাইভার কাকুকে বলে বাড়ির বিপরীত রাস্তায় বর্ণ এবং তার আব্বুর প্রিয় ক্যাফেতে গিয়েছে। মন খারাপ হানা দেওয়ার জন্য বাকি সময় একাকী বসেছিল। সঙ্গে সময় কাটানোর ক্ষুদ্র বস্তু কিউব নিয়ে নাড়াচাড়া করায় ব্যস্ত ছিল। অথচ হুট করে অজান্তে বিরাট বড় ভুল করে বসে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বর্ণ ভীষণ ভয় পেয়ে গেছিল। আব্বু আব্বু শব্দ তুলে কান্না করেছিল অনেক, অথচ আব্বু ছিল না কাছে। তবে অপরিচিত একজন নারী ছিল বর্ণের ভরসার ঢাল হয়ে। ব্যথা নিরাময় করার জন্য মমতা মেশানো বাক্যে ছিল আদুরে স্পর্শ, যার উপলব্ধি বর্ণ প্রথম পেয়েছে। প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়া ভদ্রতা। তুমি আমার প্রশ্ন এড়িয়ে অভদ্রতার পরিচয় দিচ্ছ সুবর্ণ। বাবার মুখ থেকে সুবর্ণ শ্রবণ করা মাত্র বর্ণ বুঝে যায় আজ ভয়ঙ্করভাবে অসন্তুষ্ট করেছে তার বাবাকে। বর্ণ মলিন মুখে মাথাটা আরও নিচু করে রাখে, ছোট্ট মুখটা বিষাদের ছায়া আড়ষ্ট। বর্ণ শিশুসুলভ গলায় জবাব দেয়, আই এম সরি আব্বু, আজকে তোমার কথা খুব মনে পড়ছিল, এজন্যই ক্যাফেতে গিয়েছি। ভেবেছি রায়ান ভাইয়ার সাথে থাকলে খারাপ লাগাটা চলে যাবে, কিন্তু আর কখনো তোমার কথার অবদ্ধ হব না আব্বু। 6 বছরের সুবর্ণ সরকার স্নিগ্ধ, অথচ বাস্তবতা ঘেরায় তার ছোট্ট জীবন। ছেলে মানুষই হাসি ঠাট্টা দুষ্টুমি বর্ণের স্বভাব নয়। বড়দের মতো একাকী সকল কিছু আয়ত্ত করতে হয়েছে। অবশ্য সমস্ত ক্রেডিট স্বয়ং নিভৃত সরকার প্রহরের। প্রহর চায় না তার একমাত্র ছেলে বাকি বাচ্চাদের মতো বড় হোক। জীবন বড় কঠিন, এখন থেকেই কঠিন জিনিস আয়ত্ত করা শিখতে হবে। প্রহর ছেলের ভারাক্রান্ত আদলে দৃষ্টি রেখে নিচু হয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। বর্ণের 2 গালে হাত রেখে মুখটা উঁচু করে। নজরে বাঁধে পিতার বুক ঝাঁঝরা করে দেওয়ার মতো বিষাক্ত অশ্রুকণা। প্রহরের হৃদয় গললেও মুখের ভাব পরিবর্তন হয় না। উল্টো বৃদ্ধাঙ্গুলি দ্বারা বর্ণের চোখের পানি মুছে দিতে দিতে অতিমাত্রায় শান্ত গলায় বলে, চোখের পানি দুর্বলতার প্রতীক, অথচ আমি জানি আমার ছেলে সাহসিকতার পরিচয় বহন করে। সে সবার থেকে আলাদা, তার বাবার গর্ব। বর্ণ হামলে পড়ে বাবার বুকে, ফুপিয়ে কান্না করতে করতে বলে, তোমার কথার অবদ্ধ আর হব না আব্বু, তুমি রাগ করে থেকো না। বর্ণ লাভ ইউ আব্বু, লাভ ইউ লটস। প্রহর ছেলেকে জড়িয়ে ধরে বুকের মাঝে পাগলের মতো ছেলের মাথায় চুমু দিতে দিতে আওড়ায়, আব্বু অলসো লাভ ইউ কলিজা। আর কখনো আব্বুর অবাধ্য হয়েও না। তোমার কিছু হয়ে গেলে বাঁচতে পারবো না, বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাব। আগুন ছোঁয়া উষ্ণতায় নিকটে বসা অসহনশীল, তন্মধ্যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সন্ধ্যার শিহরে অনর অবস্থায় বসে রয়েছে ইসহাক মির্জা। মির্জা বাড়ির একমাত্র উত্তর অধিকার সন্ধ্যা তারা মির্জার পিতা। নয়নের মণি একমাত্র কন্যার হঠাৎ ভয়াবহ জ্বরে ব্যাকুল ইসহাক মির্জার চিত্ত। পিতৃমন নাড়া দিচ্ছে ক্রমশ। কন্যার শুকনো মুখ যন্ত্রণাদায়ক মুখশ্রী অগ্নিতুল্যে নিক্ষেপ করছে। সহ্য করা দায় হয়ে দাঁড়িয়েছে।
কঠোর স্বভাবে ইসহাক মির্জার চোখে জ্বালা করছে। কন্যার চেতনাহীন নির্বাক শরীর দেখতে ইচ্ছা করছে না। ভঙ্গুর হৃদয়ে কন্যার কপালে চুমু দিয়ে স্বল্প আওয়াজে মোলায়েম গলায় ডেকে ওঠে, সুইটহার্ট। অর্ধজ্ঞান অবস্থায় শুয়ে থাকা সন্ধ্যা মুচকি হেসে ওঠে। বাবা নামক সব থেকে প্রিয় ব্যক্তির দুর্বল গলাস্বর শ্রবণ করা মাত্র সন্ধ্যার বুক মুচড়ে ওঠে, তবুও নিজেকে সংযত করে। সন্ধ্যার খুব ভালো করেই জানা তার কিছু হয়ে গেলে পিতা নামক দৃঢ় চরিত্রের ইসহাক মির্জার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধরণী থেকে। সন্ধ্যার চোখ বন্ধ, বাম হাত দিয়ে কমফোর্ট টেনে শীত নিবারণ করার চেষ্টা চালায়। ইসহাক মির্জার দিকে হালকা কাত হয়ে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে ডেকে ওঠে, পাপা। কন্যার নরম গলায় শিশুসুলভ ডাক শ্রবণ করা মাত্র ইসহাক মির্জা কিছুটা ঝুঁকে পড়ে। সন্ধ্যার হাত দুটো শক্তপোক্ত হাতের মাঝে বন্দি করে পরপর ঠোঁট ছোঁয়ায়, বিচলিত গলায় জবাব দেয়, সুইটহার্ট, এই তো পাপ্পা আপনার কাছে। সন্ধ্যার হাসি চওড়া হয়, হালকা অভিমান মিশিয়ে অসন্তোষ গলায় বলে, You are so handsome. I love you very much, Papa. But আমার হ্যান্ডসাম পাপার ভীষণ আদল একটু পছন্দ হয় না। তোমাকে দুর্বলতায় একটুও মানায় না, ইসহাক মির্জা। বিষণ্ণ মুখে হেসে ওঠে ইসহাক মির্জা। কন্যা তার রেগে গিয়েছে বুঝতে বাকি নেই। সন্ধ্যা যখনই পিতার ওপর রেগে যায় অসন্তোষ গলায় নাম ধরে ডেকে ওঠে। আদরি গলায় ছোট ছোট অভিমান ছাড়বে। এই কন্যা চেতার প্রাণ ভোমরা। যুবককালে মাত্র 17 বছর বয়সে গভীর প্রণয়ে আবদ্ধ হয়ে আয়শা নামক 16 বছর বয়সী কন্যাকে বিবাহ করেছিল। মির্জা বাড়িতে এক প্রকার সুনামি নেমে এসেছিল তখন। অনেক কাঠখড় পুড়িয়ে সকলের অবাধ্য হয়ে নিচের প্রেয়সীকে অর্ধাঙ্গিনী রূপে স্বীকৃতি দিয়েছিল ইসহাক মির্জা। স্বনামধন্য পরিবারের সন্তান হওয়ার তরুণ জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে কষ্টের সাথে পরিচয় হয়নি কখনো। তবে স্বল্প বয়সী প্রেয়সী 1 বছরের মাথায় প্রেগনেন্ট হওয়ার পর ইসহাক মির্জা একেবারে হতভম্ব হয়ে পড়েছিল। একে তো যুবক বয়সের রক্ত ছিল গরম, তার মধ্যে গ্রাম্য এলাকায় অল্প বয়সী কন্যাদের বিবাহ দেওয়ার প্রচলন ছিল। এক প্রকার জেদের বশে প্রেয়সীকে বিবাহ করেছিল ইসহাক মির্জা। কিন্তু অনাগত বাচ্চা ছিল অকল্পনীয়। রক্ত গরম স্বভাবের ইসহাক মির্জা হাতে গোনা 10 মাস পর যখনই কন্যা সন্তানের পিতা হয় তখন থেকেই আপনা আপনি কঠোর চিত্ত নরম হতে থাকে। আতর ঘরে চিৎকার দিয়ে কান্নারত কন্যার স্বর শোনার পরপর হার্ট দুর্বল হতে শুরু করে। কেঁপে ওঠে সমস্ত সত্তা। নিয়মকানুন নামে নেই এক প্রকার ছোট লাগিয়ে আতর ঘরে গিয়ে নিজের রক্তকে ছিনিয়ে নিয়েছিল, বুকের মাঝে চেপে ধরে রেখেছিল দীর্ঘক্ষণ। 18 বছর বয়সী ইসহাক মির্জার হৃদয় অদ্ভুতভাবে নড়ে চড়ে উঠেছিল। রুক্ষ বুকটা থেমে থেমে কম্পিত হচ্ছিল বারবার। অবিচলিত হৃদয়কে কোনোভাবে শান্ত করে কন্যার মুখের দিকে তাকাতেই দুনিয়া থমকে গিয়েছিল ইসহাক মির্জার। একটা নরম তুলতুলে নিষ্পাপ বাচ্চার মুখ দেখে কঠোর ব্যক্তিত্বের ইসহাক মির্জার ঠোঁটের গোড়ায় হাসি ফুটে ওঠে। কন্যার কপালে প্রথম স্নেহের পরশ দিয়ে বিড়বিড় করে বলেছিল, আম্মাজান, আপনি আপনার বাবার সুইটহার্ট। আজীবন বুকের মাঝে যত্ন করে আঁকলিয়ে রাখবো আপনাকে। কখনো বিপদের ছায়া পড়তে দিব না আপনার নিষ্পাপ আদলে। পুরনো কথাগুলো ভেবে হৃদয়ে ভাঙে ইসহাক মির্জার। কন্যাকে বিপদ থেকে আগলে রাখতে পারল না। বিগত 4 দিন ধরে প্রকোপ মাত্রায় জ্বরে কাবু হয়ে বিছানায় পড়ে আছে সন্ধ্যা। ক্যাফেতে সংঘটিত ঘটনা বিষয়ে জানতে পারে পরবর্তী ঘরে। পোড়া জায়গা সন্ধ্যা এমনকি নেহা লুকিয়ে রেখেছিল। ফলস্বরূপ রাতের মধ্যে জ্বরের কবলে পড়ে। টানা 2 দিন পর যখন জ্বর কমে না তখন ইসহাক মির্জার কাছে খবর যায় তার আদরে কন্যার অসুস্থতার সংবাদ। কন্যার অসুস্থতার সংবাদ জানার পর এক চোখ ঝেড়েছে তার বোনের উপর। ইনশা মির্জা ইসহাক মির্জার ছোট বোন। ঢাকা মিরপুরে যার অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখার সুবাদে এক প্রকার ইচ্ছার বিরুদ্ধে যে কন্যাকে সর্বপ্রথম নিজের কাজ ছাড়া করে ইসহাক মির্জা। বারবার ইনশা মির্জাকে হুঁশিয়ারি দিয়েছে তার আদরি কন্যার খেয়াল রাখার জন্য। অথচ মাত্র 15 দিনের মধ্যে কন্যার অবস্থা বেহাল। সুদূর যশোর থেকে হন্তদন্ত হয়ে ঢাকায় উপস্থিত হয়। আদরে কন্যার বিছানায় পড়ে থাকা রুগ্ন শরীর দেখে হৃদয় কুঁকড়ে ওঠে তীব্র ব্যথায়। আকস্মিক জ্বর আসার কারণ জানতে চাইলে নেহার মাধ্যমে সমস্ত ঘটনা জানতে পারে। ইসহাক মির্জার রাখতে যেও নীরব থেকেছে। ছোট থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া সন্ধ্যা তারা মির্জা একটু কষ্ট সহ্য করতে পারে না। যদি হিতে বিপরীত ঘটে অসুস্থ হয়ে পড়ে, নেতিয়ে পড়ে বাবার আদুরে ছানা। পাপা, মামা
কেন আসেনি? আমি মাম্মাকে খুব মিস করছি। সন্ধ্যার কথায় ইসহাক মির্জা সচকিত হয়। সন্ধ্যার বিষণ্ণ আদল দেখে ইসহাক মির্জা ফোঁস করে শ্বাস ছেড়ে জবাব দেয়, আপনার মাম্মাম অসুস্থতার বিষয়ে কিছু জানে না আম্মাজান। অহেতুক চিন্তা করবে দেখে কিছু জানায়নি। আপনি আপনি দ্রুত সুস্থ হয়ে যান আম্মাজান। আপনার পাপ্পা আপনাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সন্ধ্যার ঠোঁটের গোড়ায় হাসি রাখা অবস্থায় নিদ্রার কোলে ঢলে পড়ে। ইসহাক মির্জা কন্যার কপালে হাত রাখে। উষ্ণতা এখনও অধিক পরিমাণ। উজ্জ্বল হলুদাফা লাবণ্য প্রভাব, চেহারা ম্লান হয়ে আছে, চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। ইসহাক মির্জা সন্ধ্যার চোখ থেকে চশমা খুলে হাতের নাগালে রাখে। তার আদরে আহ্লাদিত কন্যা চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। ইসহাক মির্জার কন্যার শুধুমাত্র এই একটা খুঁত, ঠিক চাঁদের গায়ে কলঙ্কের মতো। মাঝে মাঝে বিষণ্ণ হয়ে পড়ে সন্ধ্যা। পাপার কাছে শত শত অভিমান ঝাড়ে, কেন বাকি 5টা মেয়েদের মতো চশমা ছাড়া দেখতে পারে না। আদরে কন্যার অভিমান ভাঙাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ইসহাক মির্জা মেয়ের হাতের দিকে দৃষ্টি বোলায়। কালশিটে দাগ পড়ে গেছে, মাসখানেক ধরে নিয়মিত বার্ন ক্রিম লাগালে তবেই সুস্থ হবে। বুকটা কেমন পুড়ছে ইসহাক মির্জার। নিজেদের থেকে প্রথম দূরে রেখেছে কন্যাকে, অথচ মাত্র 15 দিনের মধ্যে কন্যার করুণ অবস্থা। তার বেগম যদি জানতে পারে কন্যার বর্তমান পরিস্থিতি, তাহলে মির্জা বাড়ির অবস্থা ঠিক থাকবে না। আকস্মিক মোবাইলের শব্দে ইসহাক মির্জার ধ্যান বিচ্যুত হয়। দ্রুত মোবাইল সাইলেন্ট করে সন্ধ্যার কপালে স্নেহের স্পর্শ দিয়ে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে আসে। ইসহাক মির্জা জানা আছে তাকে ঠিক কে কল দিতে পারে। মোবাইলের স্ক্রিনে জ্বলন্ত প্রিয় বেগম নামটা দেখা মাত্র ইসহাক মির্জার গম্ভীর মুখে এক ছটাক খুশি ঢেলে পড়ে। প্যান্টের পকেটে ডান হাত রেখে বাম হাতের সাহায্যে কল রিসিভ করে কানে চেপে ধরে। অপর পক্ষকে হ্যালো বলার সুযোগ দেওয়ার জন্য নীরবতা বেছে নেয়। সময় ধরে ঠিক 15 সেকেন্ড বাদ কর্ণকোহরে বাড়ি খায় চিরচেনা মলয়ম গলায় অভিমানী ডাক, এই ইসহাক মির্জা, প্রিয় বেগম। বাপ মেয়ে মিলে কোনো গন্ডগোল পাকাচ্ছ না তো? মাত্র 15 দিনের মধ্যে কি হলো যে ঢাকায় ছুটে গেলে, তাও আমাকে একা ফেলে? হৃদয় পড়ছে। শুধু পড়ছে না ইসহাক মির্জা, জ্বলে পুরো রাগ হয়ে যাচ্ছে। গম্ভীর পুরুষটি চওড়া হেসে ওঠে। বউয়ের প্রেমিকা সুলভ আচরণে যুবককালের প্রেমিক সত্তা জেগে ওঠে। ইসহাক মির্জা ঘাড় কাত করে একমাত্র কন্যার ঘুমন্ত মুখ পরক করে নিয়ে পুনরায় নজর সামনে রাখে। কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে বলে ওঠে, কাছাকাছি থাকলে তো বেগমের খোঁজ খবর থাকে না, অথচ দূরে গেলেই ভালোবাসা বাড়ে। তাই ভাবলাম দূরত্বই সই, যদি বেগমের নিখাদ ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, কি বলো? লং ডিস্টেন্স ভালোবাসা চাই না ইসহাক মির্জা, দ্রুত আমার কাছে ফিরে আসো। ইসহাক মির্জার অনুপস্থিতিতে তার প্রিয় বেগম মূর্ছা যাচ্ছে। অপেক্ষা মিষ্টি যন্ত্রণা বেগম, অপেক্ষা করুন আর ভালোবাসা বাড়ান। মনে রাখবেন, অপেক্ষা ভালোবাসার বিশুদ্ধতা বাড়ায়। খুব শীঘ্রই অপেক্ষার অবসান ঘটাবো। নিস্তব্ধতা নেমে আসে দুজনের মধ্যে। প্রকৃতির কুমোটতার মধ্যে শীতল ভরা শ্বাস প্রশ্বাসের শব্দে বাড়ি খাচ্ছে যান্ত্রিক ফোনের দুই পাশে। মলিনতা পছন্দ হলো না ইসহাক মির্জার। অস্ফুট গলায় দৃঢ় বিরোধিতা বাক্যে বলে ওঠে, তোমাকে অনেক চিন্তিত লাগছে বেগম। চিন্তার কারণ আড়াল না করে খুলে বলো। তোমার সব চিন্তার অবসান কিন্তু আমার নিকটে আসলে ছুট লাগায়। অহেতুক যন্ত্রণা না দিয়ে বলে ফেলো, মাই ডিয়ার বেগম। আয়েশা খাতুন নির্লিপ্ততা থাকলো কিছুক্ষণ। হৃদয়ের খুব কাছের মানুষটার একটু আদুরে বলিতে আচমকা কুমড়ে কেঁদে ওঠে। স্ত্রীর কন্দনরত গলার স্বর শ্রবণ করা মাত্র বিচলিত হলো ইসহাক মির্জা। 38 বছরের তাগড়া পুরুষ ইসহাক মির্জা স্বল্প বয়সে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে দুজন রমণীর প্রতি নরম কাচের মতো ভঙ্গুর দৃঢ়তা তখন সঙ্গ ছেড়ে দেয়। উৎকণ্ঠিত গলায় তখনই শোধায়, কি হয়েছে বেগম? তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ? কান্না বন্ধ করো, সহ্য হচ্ছে না। সন্ধ্যা, আমাদের সন্ধ্যা তারা ইসহাক, এই প্রথম মেয়েটা আমার বহু দূরে লেখাপড়ার জন্য পাড়ি দিয়েছে। জানি ওখানে নিরাপদ জায়গা আছে, তবুও মন মানছে না, বুক পুড়ছে ইসহাক মির্জা। আমার সন্ধ্যা তারা ও ভীষণ সহজ সরল, চঞ্চল প্রকৃতির, দুনিয়ার ঝড় ঝঞ্ঝাট কিছুই বোঝে না। মির্জা বাড়ি এবং স্কুল কলেজ পর্যন্তই ওর বিচরণ করার সীমা নির্ধারিত ছিল।
অথচ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নানান জায়গার ছেলে মেয়ে দিয়ে ভরপুর। আমার সন্ধ্যা তারা কি পারবে একাকী সকল পরিস্থিতির মোকাবেলা করতে? ইসাক মির্জার সদা গাম্ভীর্য ভাব পুনরায় ফিরে আসে। ব্যালকনি থেকে উল্টো ঘুরে কক্ষের মধ্যে প্রবেশ করে। সোজা চেয়ে দাঁড়ায় কন্যার শিহরে। অনমনীয় মাখা কমলতায় কন্যার ম্লান আদলের দিকে তাকানো অবস্থায় দৃঢ় গলায় বলে, আমার আম্মাজানের সকল দুর্গম পথ সুগম করার দায়িত্ব আমার বেগম, কেবলমাত্র আমার। হয়তো দুশ্চিন্তা করবে না। যদি কখনো ভুল পথে পা বাড়ায় তখন কি করবে ইসহাক মির্জা? শহরের চাল চলন কিন্তু আমার পছন্দ নয়, মেয়েকে বিগড়ে দিতে পারে। ইসাক মির্জা কঠিন দৃষ্টির আড়ালে ঠোঁটের উষ্ণতা বজায় রেখে হালকা ঝুঁকে পড়ে। ঘুমন্ত সন্ধ্যার কপালের মাঝ বরাবর ওষ্ঠ ছুঁয়ে বিড়বিড় করে আওড়ায়, ভুল পথকে ফুল দিয়ে সাজিয়ে দেব। অনমনীয় আদলে স্পষ্ট উৎকণ্ঠা, গুলগুল চোখেতে মহামূল্যবান কিছু খোঁজার প্রচেষ্টা। বড়সড় সিঙ্গেল সোফার উপর আসন পেতে বসে সম্মুখের দেয়ালে টুকুর টুকুর দৃষ্টি নিবন্ধ রেখেছে নেভৃত সরকার প্রহরের একমাত্র ছানা সুবর্ণ সরকার স্নিগ্ধ। বিগ সাইজ মনিটর একপাশে দেয়াল জুড়ে অবস্থান করছে। সরকার বাড়ির প্রতিটি কোণার ফুটেজ এবং সুবর্ণ সরকার স্নিগ্ধের সবথেকে প্রিয় ক্যাফের লাইভ দৃশ্য চলমান। বর্ণ আপাতত সমস্ত ধ্যান জ্ঞান ক্যাফেতে নিবন্ধ রেখেছে। ডান হাতের মুঠোয় বন্দি সেই অপরিচিত মেয়ের স্বর্ণের লকেটে। বর্ণ বিগত 4 দিন ধরে একইভাবে ক্যাফেতে নজর রেখে আছে। বাচ্চা কোমল সত্যাটা অপরিচিত নারীর খোঁজ চালাচ্ছে নীরবে, কিন্তু প্রতিবারের ন্যায় চতুর্থ দিনেও হতাশ হয় ছোট্ট মনটা। বর্ণ কিছুটা অভিমান মিশিয়ে বলে ওঠে, আব্বু পিটিকাল কি আর কখনো ক্যাফেতে আসবে না? দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে গম্ভীর ভাব বজায় রেখে নিজ সন্তানের কর্মকাণ্ড অনুসরণ করছে প্রহর। ছেলের উৎকণ্ঠা দৃষ্টি স্পষ্ট প্রহরের নিকট প্রকাশিত। অনাকাঙ্ক্ষিতভাবে একমাত্র প্রহর ব্যতীত দ্বিতীয় কারো সূক্ষ্ম আদরে কাহিল বর্ণ, যার দৃষ্টান্ত গত 4 দিন ধরে দেখছে। বিষয়টা বাকি পিতাদের নিকট পছন্দের হলেও প্রহরের নিকট সবচেয়ে অপছন্দের। প্রহর কঠোরভাবে বর্ণকে বড় করেছে। হাজারো রুলস মোতাবেক বর্ণের লাইফ সেট করেছে শুধুমাত্র দুর্বল না হওয়ার জন্য। অথচ ক্ষণিকের পরিচিত মেয়েটার স্বল্প আদর পেয়ে অনেকটা পরিবর্তন পরিলক্ষিত করছে প্রহর বর্ণের মধ্যে এইসব তুচ্ছ আবেগের পরিবর্তন চায় না। অপরিচিত মেয়েটার নিকট প্রহর কৃতজ্ঞ, বাট বর্ণের আশেপাশে নিজেকে ব্যতীত কারো ছায়াও সহ্য করতে পারে না প্রহর চিরাচরিত গাম্ভীর্য আদলে উঠে দাঁড়ায়। বর্ণের সামনে যেয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রুক্ষ গলায় ডেকে ওঠে, বর্ণ, জি আব্বু। প্রিটি গার্লের সাথে তোমার ঠিক কি কাজ বর্ণ? ঘরের মধ্যে থাকা বর্ণ এবার কিছুটা ভয় পেল। ভেতর দৃষ্টিতে প্রহরের আদলে কিছুক্ষণ তাকিয়ে দ্রুত চোখের নজর সরায়। 6 বছর বয়সী বর্ণ প্রহরকে চমের মতো ভয় পায়, তবে প্রতিটি ক্ষেত্রে আব্বু ছাড়া চলে না বর্ণের। বর্ণ বাকি 5টা বাচ্চাদের মতো বড় হয়নি। সিঙ্গেল ফাদার নিভৃত সরকার প্রহরের কঠোর শাসনের মধ্যে বড় হতে হয়েছে। ফলস্বরূপ বাকি বাচ্চাদের থেকে বর্ণ একটু বেশি ম্যাচিউরড। বর্ণ নিজের হাতের মুঠোয় বন্দি স্বর্ণের লকেটটি তুলে ধরে নিচু গলায় জবাব দেয়, আব্বু পিটিকালের লকেটটি ফেরত দিতে হবে। চাচু বলেছে লকেটটি অনেক দামি, ফেরত দেওয়া খুব জরুরি। আর তুমি তো শিখিয়েছ যদি কেউ সাহায্য করে তাহলে তাকে থ্যাঙ্কস দিতে হয়। এর জন্য আমি প্রিটিকালকে থ্যাঙ্কস দেওয়ার জন্য খুঁজছি, কিন্তু প্রিটিকালকে খুঁজে পাচ্ছি না। আব্বু প্রিটিকাল হারিয়ে গেছে, আর কি কখনো আমাদের ক্যাফেতে আসবে না? 6 বছরের বর্ণ স্পষ্ট ভাষায় সত্য কথা বলতে শিখেছে। প্রহর নিজে শিখিয়েছে সব কিছু। ফলস্বরূপ প্রহর কিছু জানতে চাইলে নির্দ্বিধায় বলে দেয়। প্রহর ছেলের ভাগ গতি পরখ করে গাম্ভীর্য ভাব দূরীভূত করে 2 হাত বাড়িয়ে দিতেই বর্ণ খুশি হয়ে যায়। ধীরে সুষ্ঠে ঠোঁটের গোড়ায় হাসি রেখে বাবার কোলে ওঠে। প্রহর বর্ণকে বুকে জড়িয়ে নরম গলায় বোঝানোর উদ্দেশ্যে বলে, অপরিচিত কারোর কাছ থেকে এক্সপেকটেশন রাখতে নেই আব্বু। পৃথিবী বড্ড ভয়ঙ্কর, তার থেকে বেশি ভয়ঙ্কর বিচিত্র মানুষ। প্রথম আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। পরবর্তীতে তুমি যখন তাকে ছাড়া চলতে পারার ক্ষমতা হারিয়ে ফেলবে, ঠিক তখনই সে তোমাকে টিস্যু পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলবে।
টিস্যু পেপার যেমন পানির সংস্পর্শে নিজের আসল ব্যক্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক তেমনি মানুষ যদি লিমিটের বাহিরে কারোর ওপর নিজের সর্বোচ্চ ভালোবাসা ঠেলে দেয়, দিন শেষে সে নিঃস্ব হয়ে যায়। এই জন্য প্রতিটি কদম হিসেব মতো ফেলতে হয়। অযথা অপরিচিত কারোর জন্য নিজের মহামূল্যবান অনুভূতি উৎসর্গ করতে হয় না। প্রহর নিশ্চুপ হয়ে যায়। কথা বলার সাথে সাথে বর্ণকে বুকে জড়িয়ে বিশালাকার কাচের দেয়ালের সামনে চেয়ে দাঁড়ায়, দৃষ্টি চলন্ত রোডের গাড়ির দিকে। বর্ণ প্রহরকে নীরব দেখে শক্ত করে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে দেয়। নরম গলায় বর্ণ বলে, আমি শুধু প্রিটিকালকে লকেটটা ফেরত দিব আর থ্যাঙ্কস জানাবো আব্বু। প্রহরের ঠোঁটের গোড়ায় সন্তোষজনক সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। ঠিক বরাবরের মতো কথার মাধ্যমে বর্ণকে সামলে নিয়েছে। ম্যাচিউর প্রকৃতির বর্ণকে এইভাবে করতে প্রহরের অনেক সময় এবং শ্রম দিতে হয়েছে। প্রহর চায় না নিজের দুর্বিষহ লাইফের মতো তার একমাত্র কলেজার লাইফ হোক, সেই জন্য এত শত আয়োজন। লিটল চ্যাম্প, আর ইউ হিয়ার? বাবার কাঁধে বিষণ্ণতায় ঘেরা ছোট্ট বর্ণের চেহারা আকস্মিক উজ্জ্বল হয়ে ওঠে। চকিতে মাথা উঁচু করে সামনে তাকায়। দরজার নিকটে হালকা মাথা বের করে উকি দেওয়া বরুণ সরকারকে দেখা মাত্র বর্ণের ঠোঁটে শিশুসুলভ হাসি ফুটে ওঠে। চমৎকার হেসে কিছুটা উৎফুল্ল গলায় বলে, চাচ্চু আমি এদিকে আব্বুর কোলে। বরুণ দ্রুত ভেতরে ঢুকে পড়ে, পায়ের কদম বাড়িয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়ায়। বরুণ 2 হাত বাড়ালে বর্ণ লাফিয়ে পড়ে। বরুণ উচ্চস্বরে হেসে ওঠে। প্রহর ছেলের হাস্যোজ্জ্বল মুখ অবয়ব দেখে আড়ালে ফোঁস করে শ্বাস ছাড়ে। ছেলেটা তার একমাত্র বরুণের শহীদ প্রাণখোলা হাসিতে মেতে ওঠে। অল্প স্বল্প দুষ্টুমি করতেও দেখা যায়। প্রহর আর চোখে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর গলায় বরুণকে উদ্দেশ্য করে বলে, তোকে অফিসে আসতে নিষেধ করেছি বরুণ, রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে না। বরুণ সহ বর্ণ নিশ্চুপ হয়ে যায়। প্রহরের দৃঢ়তার আড়ালে স্নিগ্ধতা বরুণ উপলব্ধি করতে পারে, তবুও অদেখা করে শান্ত গলায় জবাব দেয়, যতক্ষণ না তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও ততদিন কুকুরের মতো তোমার আশেপাশে আমার অস্তিত্ব পাবে ভাই। আর তুমি তো খুব ভালো করেই জানো আমি ভীষণ নির্লজ্জ। মারধর, লাথি, উষ্ঠা যাই দাও না কেন, ঘুরে ফিরে তোমার পাশে আমাকে পাবে। প্যান্টের পকেটে ঢোকানো হাত দুটো সহসা মুষ্টিবদ্ধ হয় প্রহরের। বরুণ কথাগুলো বলে বর্ণকে নিয়ে ডিভানের ওপর বসে পড়ে। প্রহর শটান অবস্থায় কিছুক্ষণ তাকিয়ে নিচের চেয়ারে যেয়ে বসে পড়ে। কাঠিন্য আদলে ল্যাপটপের স্ক্রিনে নজর নিবদ্ধ রাখে। চলতে থাকে অনবরত হাতের আঙুলগুলো। বরুণ বর্ণের মায়াবী মুখের দিকে আপলক তাকিয়ে আছে। চোখে স্পষ্ট অডেল আক্ষেপ, লুকায়িত কিছু সত্য বরুণকে খোঁচায়। সকল বাধা নিষেধ অগ্রাহ্য করে সত্য জাহির করতে মন চায় মাঝে মধ্যে, তবে বরুণ আবদ্ধ, ওয়াদাবদ্ধ কঠিনভাবে। শত চেষ্টা করে ওয়াদা ভঙ্গ করতে পারবে না এই ছোট্ট জানটাকে সকল সত্যের মুখোমুখি করতে। বরুণের নজর বর্ণের হাতের মধ্যে থাকা লকেটের দিকে পড়ে। তখনই স্মৃতির পাতায় চশমা পরিহিত সবচেয়ে বিপরীত চরিত্রের অষ্টাদশী কন্যার চেহারা ভেসে ওঠে। সেদিন সূক্ষ্ম ভুলবশত মেয়েটা তাকে বর্ণের বাবা বানিয়ে দিয়েছে। বরুণ বর্ণের হাতের মুঠোয় বন্দি লকেটটি ধরতে গেলে বর্ণ হাত সরিয়ে ফেলে। কপাল কুঁচকে নিষেধাজ্ঞা গলায় বলে, ডোন্ট টাচ চাচ্চু, প্রিটিকালের লকেট হারিয়ে যাবে। প্রিটি গার্ল? রূপকথা রূপকাঞ্চের মতো। কিন্তু আব্বু, আপনার প্রিটি গার্ল তো চশমা পরে। রূপাঞ্জলকে কি চশমা পরতে দেখেছেন? বর্ণ কিছুক্ষণ ভাবুক হয়। কিছুক্ষণ ভেবে চিন্তা করে বর্ণ আর চোখে কিছুটা দূরত্বে কাজ করতে থাকা প্রহরের ভাবগতি পরখ করে বরুণের কানের কাছে মুখ নিয়ে বলে, প্রিটিকালকে খুঁজে দাও না চাচ্চু, আমি প্রিটিকালের লকেট ফেরত দিব আর থ্যাঙ্কস জানাবো। বরুণের কপালে দৃঢ় ভাঁজ পড়ে। বর্ণের আকস্মিক কানে কানে কথা বলার কারণ ধরতে পারল না, তবে বর্ণের বারংবার প্রহরের দিকে তাকানোতে ফোঁস তুলে হতাশ ভরা শ্বাস ছাড়ে। 6 বছরের বাচ্চা বর্ণ, অথচ চাল চলন স্বভাব বড়দের মতো। এতটুকু বাচ্চা অথচ একাকী গোসল করবে, একাকী খাবার খাবে, এমনকি পড়ালেখা থেকে শুরু করে সব কিছু নিজেই করবে। যদি কোথাও আটকা পড়ে তখন আব্বুর শরণাপন্ন হয়। প্রহর বাচ্চা সুলভ বর্ণের হাব ভাব পরিপূর্ণ ছেলেদের মতো করে গড়ে তুলেছে। অথচ এই সময়টায় বর্ণের হেসে খেলে বেড়ানোর সময় বরুণের বুক জ্বালা করে। ছোট্ট বর্ণের জীবন কি বিবর্ণ থেকে যাবে আজীবন? বর্ণের তো কোনো দোষ নেই। নিষ্পাপ বাচ্চাটা আদৌ জানে না তার মাকে।
হয়তো নিভৃত সরকার প্রহর এখনও অবধি মায়ের নামটাও জিজ্ঞেস করেনি। এটাই তো হওয়ার ছিল। ছোট্ট বর্ণের ভবিতব্য যে এটাই। আদৌ কি কোনো মিরাক্কেল ঘটবে, যার আগমনী বর্ণ এমনকি নিভৃত সরকার প্রহরের বিবর্ণ সন্ধ্যা কেটে যে উজ্জ্বল ঘোরের আগমন ঘটবে? চাচু, হুম হুম আব্বু বলো। ক্রিটিক্যালকে খুঁজে দিবে না? বরুণ বর্ণের গালে চুমু এঁকে আলতো হাসে। চোখের ইশারায় ইতিবাচক সম্মতি দিতেই বর্ণ মুচকি হেসে ওঠে। বরুণ কিছুক্ষণ বর্ণের হাসি মুখে তাকিয়ে থেকে আচমকা বলে ওঠে, লিটল চ্যাম্প, অনেকদিন হলো গান প্র্যাকটিস করা হয় না, চলো আজকে একটু রিহার্সাল করবে তুমি। বরুণ কথাটা বলে বর্ণকে কোল থেকে নামিয়ে দেয়। বর্ণ হাতের মুঠোয় বন্দি লকেটটি শক্তভাবে ধরে অফিস কক্ষ সংলগ্ন অ্যাটাচ বেডরুমে ঢুকে পড়ে। বর্ণের মতো ছোট্ট একটা গিটার নিয়ে কক্ষ থেকে বের হয় বর্ণ। পায়ের গতি বাড়িয়ে বরুণের সামনে উপস্থিত হতেই বর্ণকে আগের মতো কোলে বসিয়ে নেয়। বর্ণ লকেটটি প্যান্টের পকেটে ঢুকিয়ে গিটারের তারে হাত রাখে। মাথা উঁচু করে বরুণকে বলে, আজকে কোন গানটা গাবো চাচু? লাস্টে যে গান শেখানো হয়েছে। বর্ণ ছোট্ট হাতে গিটারের তারে হাত লাগিয়ে সুর তুলতেই থমকে যায় প্রহরের চলমানরত হাত। সহসা চোখ বন্ধ করে দুই হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কর্ণকোহরে ভেসে আসছে সুরেলা সুর, জ্বালা করে ওঠে প্রহরের লুকায়িত যন্ত্রণা। মাথা নিচু করে জোরালো গতিতে শ্বাস ছাড়ে। নিভৃত নামের মতো করে অদম্য স্পৃহার ন্যায় চাইছে ভয়ঙ্কর ক্রোধ যেন একমাত্র নিষ্পাপ ছেলের সামনে উন্মুক্ত না হয়। প্রহর নিজের কন্ট্রোল হারানোর ভয়ে উঠে দাঁড়ায়। শার্টের হাতা ফোল্ড করে পায়ের গতির সামনে বাড়ায়। গলার নিকটস্থ শার্টের বোতাম খুলে বেডরুমের দরজা খুলতেই থেমে যায় প্রহর। কানে ভেসে আসে নিষ্পাপ গলায় কিছু মিষ্টি বাক্য। বাবা বলে ছেলের নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু একথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। রুষ্ট হাওয়া আজ পাথরের রূপ ধারণ করেছে। অগ্নিমূর্তির নিকট করেছে নত শিকার, ফলে প্রকৃতি পড়ে আছে থমকে। সাথে করে নিয়ে গেছে গাছপালার নৃত্য, শীতল সতেজতা। সরকার বাড়ির মধ্যকার রূপ একই রকম। রাত 9টার সময় মুখ ভার করে নিশ্চুপ এ খাবার মুখে তুলছে বর্ণ। মুরগির বাচ্চা ছোট্ট ছোট্ট ঠোকর মেরে খাবার যেমন করে মুখে তোলে, বর্ণের খাওয়ার ভঙ্গি ঠিক তেমন। তবে পরিপাটি অবস্থায় খাচ্ছে, একটা দানাও প্লেটের বাহিরে পড়ে নাই। স্বল্প পরিসরে সবজি এবং ডাল দিয়ে খাবার খাচ্ছে বর্ণ। সম্মুখে প্রহরের অবস্থান। দৃঢ় আদলের ভাগ গতিক বর্ণকে ভীত করছে ক্রমশ। অফিস থেকে ফেরার পর থেকে প্রহরের মুড অফ। ছোট্ট বর্ণ বাবার মুড অফের কারণ ধরতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছে তার বাবার আজ মন বিষণ্ণ। কষ্ট পায় বর্ণ, তবু নীরব সে। খাবার সময় যে কথা বলা প্রহর পছন্দ করে না। খাবার সমাপ্ত হতেই প্রহর সকল কিছু পরিষ্কার করতে কিচেন রুমে ঢোকে। বর্ণ আর চোখে প্রহরের দিকে তাকিয়ে কিছুক্ষণ অনিমেষ দৃষ্টি নিবন্ধ রাখে। বাবার মন ভালো করার জন্য বর্ণ চেয়ার ছেড়ে দাঁড়ায়। ছোট ছোট কদমে প্রহরের পাশে উপস্থিত হয়। প্রহরের পরিহিত ট্রাউজার্স ধরে সূক্ষ্ম টান দিয়ে বর্ণ স্মিত হেসে বলে, আমি হেল্প করি আব্বু। প্রয়োজন নেই, ঘরে যাও, কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়াগুলো রিভিশন দাও, আমি এসে পড়া যাচাই করব। গো। বাবার কঠোর গলার টোন শোনা মাত্র বর্ণ উল্টো ঘোরে। ধীরে সুষ্ঠে হেঁটে সিঁড়ি বেয়ে চলে আসে বাপ ছেলের নির্ধারিত শয়নকক্ষে। বিশালাকা মাস্টার বেডরুমের মধ্যে পড়ার টেবিলের দিকে এগিয়ে যায়। চেয়ার টেনে উঠে বসে। বাবা বলেছে কিছুক্ষণ রেস্ট নিতে। বর্ণ এই ক্ষুদ্র অবসর সময় সাধারণ চুপচাপ বসে থাকে। তবে আজকে নীরবতার সঙ্গী হয়েছে সেই ক্ষুদ্র পরিচিত সন্ধ্যার লকেটটি। টেবিলের ওপর রাখা প্রহর এবং বর্ণের ছবিটার পাশে লকেটটির অবস্থান। বর্ণের ভালো লাগে লকেটটির সাথে সময় কাটাতে। সেদিন রাতে ঘুমানোর সময় বেডে পেয়েছিল। বাবার কাছে লকেট সম্পর্কে জানতে চাইলে নিশ্চুপ থেকেছে। কোনো উত্তর আসেনি। তবে পরবর্তী দিনে চাচ্চু বলেছে লকেটটির মালিক সেই বিরক্ত করা মেয়েটাই। বর্ণ ছোট ছোট হাতে লকেটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার মধ্যে আচমকা বর্ণ লাভ শেপটি টিপ দিয়ে উন্মুক্ত করতে ভেতরে একটা সুন্দর হাস্যোজ্জ্বল পরিবারের ছবি ভেসে ওঠে। বর্ণের দৃষ্টি গোলাকৃতি হয়ে যায়। লাভ শেপের দুই পাশের একটি অংশ খালি, তবে অন্য পাশে সুঠামদেহী বলিষ্ঠ একজন পুরুষ এবং শাড়ি পরিহিত অত্যাধিক সুন্দরী একজন পরিপূর্ণ নারী বসা অবস্থায় রয়েছে।
পুরুষটির ঠিক অপর পাশে গলা জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে সোজা তাকিয়ে আছে চশমা পরিহিত সেই মেয়েটি, যে বর্ণের সেভিয়ার ছিল। গরম কফির থেকে বাঁচাতে বর্ণকে বুকে আগলে রেখেছে। আব্বু বলে মাথায় চুমু খেয়েছিল। আদুরের কথায় বর্ণকে সকল দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছিল। বর্ণ কখনো ভুলতে পারবে না ছবির মধ্যে থাকা নারীকে। বর্ণ এক ধ্যানে ছবিটার দিকে তাকিয়ে থাকে। প্রথম দেখায় বিরক্তি করা লাগা সন্ধ্যাকে এখন আর বিরক্ত লাগে না। সন্ধ্যার ছবির দিকে তাকিয়ে থাকার মধ্যে আচমকা বর্ণের মুখে বিষণ্ণতার ছাপ দেখা দেয়। কতগুলো দিন হয়ে গেছে অথচ সন্ধ্যা ক্যাফেতে ফিরে আসেনি। ঘরের মধ্যে প্রহরকে ফিরতে দেখে বর্ণ দ্রুত লকেটটি রেখে দেয়। পুনরায় নিশ্চুপ হয়েছে বর্ণ। প্রহর সোজা বর্ণের পাশে চেয়ার টেনে বসে পড়ে। একে একে স্কুলের সকল সাবজেক্ট পড়া ধরে। চেক করে বর্ণ সব সাবজেক্ট হোমওয়ার্ক কমপ্লিট করেছে কিনা। নিত্যদিনের ন্যায় আজও কোনো ভুলভ্রান্তি পায়নি প্রহর। বর্ণের একটা স্বভাব প্রহরের ভীষণ পছন্দের। পড়ালেখার ক্ষেত্রে প্রথমত আগে খুব ভালোভাবে শিখবে, দেন লেখা শুরু করে। ফলস্বরূপ ভুলভ্রান্তি কম নজরে আসে। পড়া ধরতে ধরতে সময়ের কাঁটা 10টার ঘরে আটকায়। বর্ণের ঘুমানোর সময় প্রহর বই খাতা গুছিয়ে দেওয়ার মধ্যে বর্ণকে উদ্দেশ্য করে বলে, গ্লাসের দুধ শেষ করে ঘুমাতে যাবে। বর্ণ মাথা ঝাঁকিয়ে টেবিলের ওপর রাখা দুধের গ্লাস হাতে তুলে নেয়। দ্রুত দুধের গ্লাস কমপ্লিট করে ছবি ফ্রেমের পাশে রাখা লকেটটি হাতে নিয়ে একজোটে বেডে উপস্থিত হয় বর্ণ। শরীরে পাতলা কম্বল জড়িয়ে লকেটটি হাতের মুঠোয় বন্দি করে বন্ধ করে চোখের পাতা। নিয়মমাফিক জীবন লিড করায় প্রায় 15 মিনিটের মধ্যে বর্ণ গভীর ঘুমে বিভোর হয়ে পড়ে। বর্ণের ঘুম যখন গাঢ় তখন আলগোছে ঘরের লাইট অফ করে বেডের নিকট উপস্থিত হয় প্রহর। একমাত্র ছেলের পাশে নিচের জন্য জায়গা করে নিয়ে শুয়ে পড়ে। ঘুমন্ত ছেলেকে সাবধান সহিত বুকে টেনে স্বস্তি ভরা শ্বাস নেয় প্রহর। রোজকার রুটিন প্রহরের। বুঝদার হতেই প্রহর কখনো বর্ণকে ঘুম পাড়িয়ে দেয়নি। অভ্যস্ত করেছে একাকী ঘুমানোর, যাতে ভবিষ্যতে বর্ণ কখনো কোনো কিছুর জন্য দ্বিতীয় ব্যক্তির ওপর ডিপেন্ড হয়ে না পড়ে। তবে ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে না নিলে নিভৃত সরকার প্রহরের ঘুম সেদিন হারাম হয়ে যায়। প্রহর বর্ণকে কিছুটা শক্ত করে বুকে জড়িয়ে ধরে বর্ণের চুলের ভাঁজে অগণিত চুমু এঁকে বলে, বর্ণ, আব্বু আমার, আমি আপ্রাণ চেষ্টা করছি তুমি যেন আমার মতো না হও। অথচ বেলা শেষে তুমি আরেক নিভৃত সরকার প্রহরের প্রতিচ্ছবি। আমি চেয়েছি তুমি সকলের থেকে আলাদা হবে, সেইভাবে তোমাকে গড়তে চেয়েছি। অথচ দিন শেষে আমি ব্যর্থ। তুমি কেন আমার প্রতিচ্ছবি হলে আব্বু? আব্বু, তুমি তোমার বাবার মতো হয়েও না। তোমার বাবা তো নিঃস্ব, হেরে যাওয়া এক পরাজিত সৈনিক। সে কিছুই ধরে রাখতে পারেনি, সব হারিয়ে সর্বশান্ত। স্বপ্ন, দুরন্ত এক যুবক, সুন্দর হাস্যোজ্জ্বল পরিবার, সব হারিয়ে সে নিঃসঙ্গ। তুমি আমার মতো হয়ে না আব্বু। তোমার বাবা সর্বহারা, একটা লুজার। শুক্রবারের সকালটা বর্ণের জন্য সব থেকে ভিন্নভাবে শুরু হয়। রোজকার ন্যায় ভিন্নতা আসে, রুটিন অনেকটাই পরিবর্তন হয়। দ্বিতীয় শ্রেণীর ছাত্র সুবর্ণ সরকার স্নিগ্ধ নিত্যদিন ফজরের নামাজ আদায় করার জন্য বাবার সাথে ঘুম থেকে উঠতে হয়। আজও ব্যতিক্রম নয়, তবে নামাজ আদায় করার পর বর্ণকে ঘণ্টাখানেক ঘুমানোর সময় দেওয়া হয়। শুধুমাত্র শুক্রবারের দিনটা বর্ণ ঘুম থেকে উঠেছে আজ বেশ বেলা করে। আড়মোড়া দিয়ে বর্ণ ঘুম থেকে উঠে বেডে হেলান দিয়ে বসে। ঘুম ঘুম দৃষ্টিতে কক্ষের চারদিকে দৃষ্টিপাত করে। ঘর শূন্য। এই মুহূর্তে প্রহর কিচেন রুমে বর্ণের জানা আছে শুক্রবারে বর্ণের জন্য স্পেশাল খাবার রান্না করে প্রহর। মজাদার খাবারের কথা স্মরণে আসতেই বর্ণের চোখে মুখে তৃপ্তি ঝরে। শরীরের ওপর থেকে পাতলা কম্বল সরিয়ে নেমে দাঁড়ায় বেড থেকে। ওয়াশরুমের উদ্দেশ্যে কদম বাড়াতে যেয়ে থেমে যায় পা যুগল। হাত দুটো খালি, ঘাবড়ে যায় বর্ণ। সন্ধ্যার লকেটটি রোজ রাতে ঘুমানোর সময় হাতে রাখে, অথচ এই মুহূর্তে নেই। বর্ণ দ্রুত বেড হাতড়ায়। কয়েক সেকেন্ড খোঁজার পর লকেটটি বালিশের তলায় খুঁজে পায় বর্ণ। গম্ভীর মুখে বর্ণ লকেটটি হাতে তুলে নেয়। লাভশিপ উন্মুক্ত করতেই ভেতরে হাস্যোজ্জ্বল মুখে হালকা ঝুঁকে দাঁড়িয়ে থাকা সন্ধ্যার আনন্দ ভেসে ওঠে। বর্ণ নিশ্চুপে ছবিটার দিকে তাকিয়ে থাকে। আজ গুনে গুনে 7 দিন হচ্ছে সন্ধ্যা নামক মেয়েটার কোনো খোঁজ খবর নেই। বর্ণ নিত্যদিন রুটিন মাফিক ক্যাফের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। অপরিচিত কিছু পরিচিত মানুষের মুখ ভেসে উঠল, স্বল্প পরিচিত সন্ধ্যার হদিশ নেই। বর্ণ লকেটটি পকেটে ঢুকিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গুটি গুটি পায়ে চলে আসি ড্রয়িং রুমে। চারিদিকে তখন খাবারের ঘ্রাণে মোমো করছে। বর্ণের ঠোঁটের গোড়ার দীর্ঘক্ষণ বাদ স্মিত হাসি ফুটে ওঠে।
ক্ষুদ্র ক্ষুদ্র কদমে কিচেন রুমে উপস্থিত হয়। পাকা শেপের মতো শটান হয়ে দাঁড়িয়ে প্রহর রান্না করছে। বর্ণ প্রহরের পাশে যে দাঁড়িয়ে চুলার উপর রান্না করা খাবারের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে উৎসুক গলায় প্রশ্ন করে। কি রান্না করছো আব্বু? প্রহরের হাতে খুন্তি ধরা। প্রহর খুন্তি রেখে ডান সাইডে ওকে ঝুঁকি মারা বর্ণকে তুলে চুলা থেকে বেশ খানিকটা দূরত্বে ক্যাবিনেটের ওপর বসিয়ে দেয়। বর্ণের প্রশ্নের জবাবে শুধু বলে, তোমার প্রিয় গরুর গোস্ত আর পোলাও ভাত। বর্ণ চোরা হেসে চোখ বন্ধ করে জোরালো শ্বাস টেনে খোশ মেজাজে বলে ওঠে, ইয়াম্মি হবে। ঘ্রাণে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আব্বু। কিছুক্ষণ ওয়েট করো কলিজা, হয়ে গেছে প্রায়। বর্ণ নিশ্চুপে বসে থাকলেও প্রহর দ্রুত গতিতে হাত চালাচ্ছে। তন্মধ্যে কলিং বেল বেজে ওঠে। আরাফকে শসা, লেবু এবং টমেটো আনার জন্য বলেছিল প্রহর। আরাফ চলে এসেছে ভেবে প্রহর বর্ণকে বলে, আব্বু দরজা খুলে দাও, তোমার আরাফ আঙ্কেল এসেছে।